একদিন মাঝ রাস্তায় একটা ছেলে আমার ওড়না টেনে ধরেছিল। আমি পিছন ফিরে ছেলেটার হাতে আমার ওড়না দেখে কোনো সাত পাঁচ না ভেবে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না ছেলেটা কোনো সাধারণ ছেলে না, সে গুন্ডা মাস্তান টাইপের ছেলে। আর সেদিন থেকেই আমি ওই ছেলের নজরে পড়ি। ছেলেটাকে থাপ্পড় দিয়ে বলেছিলাম, বাসায় কি মা বোন নাই? ছেলেটা আমার চোখের দিকে তাকিয়েছিল। তারপর আমি তাকে অভদ্র বলে বাসায় চলে আসি। আমাদের এলাকার পাশের একটা এলাকার নামকরা এলাকা মানে খারাপ হিসেবে পরিচিত। যদি কেউ শোনে আমি এই এলাকার মেয়ে, তাহলে সবাই বলে ওই এলাকার মানুষগুলো খুব খারাপ। আর ওখানেই এই মেয়ের বাসা, তাহলে ওরাও খারাপ। আসলে দুই এলাকা পাশাপাশি হওয়ায় আমাদের এলাকার মানুষদেরও সবাই খারাপ বলে। পাশের এলাকার মানুষগুলো মারামারি, ঝগড়া এসব নিয়ে দিন পার করে। আর অর্পণ ওই এলাকার ছেলে, আর তারও খারাপ হিসেবে খুব নামডাক আছে। বকাটে ছেলে একটা, মারামারি তার পেশা। তবে আমি এর আগে তাকে কখনো দেখিনি। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু জানো, একটা ছেলে আজ রাস্তায় আমাকে ওড়না টেনে ধরেছিল, আর আমি তাকে থাপ্পড় মেরেছি। আম্মু আমাকে ভালো করেছি বলবে কি তা না, উল্টো বলেছে তুই কি করেছিস এটা, যদি ওই ছেলে তোর কোনো ক্ষতি করে ফেলে। এলাকার অবস্থা ভালো না বলে সবাই অল্প বয়সে এখানকার মেয়েদের বিয়ে দিয়ে দেয়। আমার আব্বুর স্বপ্ন আমি অনেক পড়াশোনা করব, তাই তিনি আমাকে পড়াচ্ছেন। কিন্তু আব্বু তো বিদেশ, বাসায় ছেলে মানুষও নেই, খুব সাবধানে থাকতে হয় তাই আমাদের। পরের দিন ঘুম থেকে উঠেই শুনি আম্মুর চিল্লাচিল্লি। আমি চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছেটা কি? সকাল সকাল চিল্লাচ্ছ কেন? তুই জানিস তুই কাকে থাপ্পড় দিয়েছিস? কাকে? আরে ওই ছেলের নাম অর্পণ, পাশের এলাকার, নাম করা বখাটেও, মারামারিতে সবার আগে, খুব খারাপ ছেলে। আর তুই কিনা ওকেই মারলি? আজ থেকে তুই আর বাসার বাইরে যাবি না, আজ থেকে কলেজেও যেতে হবে না তোর, বাসায় বসে বসে পড়বি, পরীক্ষার সময় পরীক্ষা দিবি। আম্মুকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে যে ওই ছেলেকে আমি মেরেছি? আরে ওই ছেলে ওর বন্ধু পাঠাইছে বাসায়, আর বলছে এটাই নিহিনদের বাসা না। আমি বলছি হ্যাঁ, কোনো সমস্যা? তখন ওই ছেলে আমাকে বলল, আপনার মেয়ে কার গায়ে হাত তুলেছে জানেন? অর্পণের গায়ে। এই মেয়ে নিয়ে আমি কি করব? মানুষও চেনে না। আমু প্লিজ, এভাবে চিল্লাচিল্লি করো না। আমি যাব না বাসার বাইরে। এবার শান্তি। শান্তি। এবার আমি কলেজ যাওয়া বন্ধ করে দিই। কিন্তু ওইদিকে অর্পণ আমাকে খুঁজে হয়রান। আমি প্রায় 4 দিন ক্লাসে যাইনি। আর সে এইদিকে আমার বান্ধবীদের বলে দিয়েছে, আমি যদি পরের দিন কলেজে না যাই, তাহলে সে সোজা আমাদের বাড়িতে এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাবে। আমার বান্ধবী বর্ষা আমাকে কথাগুলো জানায়। আমি কথাটা শুনে প্রচুর ভয় পাই, আর আম্মুকে বলি। কিন্তু আম্মু আমার চেয়ে বেশি ভীত। সে চিন্তায় না খাওয়া ছেড়ে দেয়। আমি পরের দিনও কলেজে যাই না। এইদিকে পরের দিন অর্পণ বর্ষাকে বলে, ও তো আসলো না, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি রাতে ওদের বাসায় যাব, ওকে বলে দিও। রাত তো হয়েছে ঠিকই, কিন্তু আমার আত্মা তো কাঁপছে, ভয়ে কলিজা শুকাই গেছে। হঠাৎ করে রাত 12টায় দেখি অনেক জোরে জোরে আতশবাজির আওয়াজ। আম্মু বলে, এত রাতে এগুলো করছে কে? আমি উত্তর দিলাম, আমি কিভাবে জানবো? রাতে আম্মুকে আর বোনকে নিয়ে একসাথে শুই। আর বারবার মনে পড়ছে বর্ষার বলা কথাগুলো। ও বলেছিল অর্পণ নাকি অনেক আগে একটা মেয়েকে ভালোবেসেছিল, মেয়েটা ওকে ভালোবাসতো। কিন্তু হঠাৎ মেয়েটা চেঞ্জ হয়ে যাওয়ায় অর্পণ একদিন মেয়েটাকে ডেকে নিয়ে ইচ্ছা মতো বাস দিয়ে পেটায়। পরে মেয়েটাকে হসপিটালে ভর্তি করা লাগে। পরে মেয়েটাকে ওর পরিবার ভারত পাঠিয়ে দেয়। এই ছেলে খুবই খারাপ। কিছুদিন আগেও নাকি এক ছেলেকে মেরে হসপিটালে পাঠিয়েছে, শুধুমাত্র ওর বাবা চাচার অনেক দাপট বলে কেউ নাকি ওর কিছু করতে পারে না। ভয়ে গা ছমছম করছে। সারা রাত আমি শুয়ে আছি ঠিকই, কিন্তু আমার চোখে এক বিন্দু ঘুম নেই। মনে মনে ভাবতে থাকি, সকাল হলেই আজ আমি কলেজে যাব, আর তাকে গিয়ে জিজ্ঞেস করব সে কি চায় আমার কাছে। কিন্তু সকালবেলা হঠাৎ দেখি আম্মুর চিৎকার। আম্মু চিৎকার করে ডাকছে আমাকে, নিহিন, নিহিন, দেখে যা, এখানে আয়। আমি দৌড়ে এসে যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এসে দেখি আমাদের বাড়ির উঠোন জুড়ে অনেকগুলো গোলাপের পাপড়ি দিয়ে গাঁদা ফুল দিয়ে লেখা, হ্যাপি বার্থডে নিহিন। আর এই একই লেখা উঠোন জুড়ে জায়গায় জায়গায়, আর আশেপাশে অনেক গোলাপ ছড়ানো ছেটানো। আমি তো দেখে অবাক, এসব কে করলো? আর আমি তো কোনো প্রেমও করি না যে আমার বয়ফ্রেন্ড বা লাভার আমার জন্য এগুলো করবে। আম্মু বলল, কি এসব? হ্যাঁ, আমি কিভাবে বলবো কে করেছে এগুলো? আমি জানি না আম্মু।
কিন্তু আমি জানি, কি জানো আম্মু, এসব অর্পণ করেছে, যাকে তুই থাপ্পড় মেরেছিস। কিন্তু ও তোর জন্মদিনের কথা জানলো কি করে? আমিও অবাক। ও আমার জন্মদিনের কথা জানলো কি করে? কি দরকার ছিল ঝামেলায় পড়ার? এখন কোথাকার জল কোথায় গড়ায় তাই দেখ। উফ, এত চিন্তা করো না তো আম্মু, যা হবার পরে দেখা যাবে। যাও নাস্তা বানাও, আমি খেয়ে কলেজে যাব। কি, কলেজে যাবি তুই? হুম, ফ্রেন্ডরা সবাই যেতে বলেছে। ওরা একটা ছোটখাটো প্রোগ্রামের আয়োজন করেছে আমার জন্মদিন উপলক্ষে। আমি না গেলে কিভাবে হয়? আচ্ছা যাবি, ভালো কথা, সাথে আমিও যাব। তুমি আমাকে সন্দেহ করছো আম্মু? আরে, আমি তোকে একা ছাড়বো নাকি? যদি ওই অর্পণ তোর কোনো ক্ষতি করে? ও, এখন ভাব, কলেজে যেতে হলে আমাকে সাথে নিয়ে যেতে হবে, না হলে আমি যেতে দিব না। আমিও রাজি, ওকে যেও। আম্মু নাস্তা বানালো, খাওয়া দাওয়া করে রওনা দিলাম আম্মুকে নিয়ে কলেজের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই আমার চোখ এবার চড়াক গাছ। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তায় রং দিয়ে লেখা হ্যাপি বার্থডে নিহি। আর পুরো রাস্তায় জায়গায় জায়গায় ফুল ছেটানো। কিছু দূর যেতেই একটা ব্রিজ। ব্রিজটা যে কি পরিমাণে সাজানো হয়েছে তা না দেখলে বিশ্বাস করার কায়দা নেই। আর ওখানেও লেখা শুভ জন্মদিন নিহিন। আমি সারপ্রাইজ পেলাম নাকি বিপদের পূর্বাভাস পেলাম, কিছুই বুঝতে পারছি না। ভয়ে তো আমি শেষ। আমু আমার একটা হাত শক্ত করে ধরে বলল, এসব কি? সারা এলাকার মানুষ দেখেছে এগুলো, মান সম্মান আর কিছুই থাকবে না। আম্মু, তুমি এমন করছো কেন? আমার দোষ কি এখানে? আমি তো কিছুই করলাম না। আমি কি বলেছি কাউকে এসব করতে? আম্মু সারা রাস্তা আমাকে বকতে বকতে কলেজে নিয়ে গেল। আর এতক্ষণে রাস্তার অনেকেই আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেছে। আম্মু সাথে ছিল বলে হয়তো কেউ কিছু বলেনি। কিছুক্ষণ পর কলেজে পৌঁছালাম। বান্ধবীরা কলেজের গেটের সামনে আমার জন্য অপেক্ষা করছে। সবাই আম্মুকে সালাম দিল। পাশে একটা রেস্টুরেন্টে ওরা আয়োজন করেছে। আমরা সবাই ওখানে গেলাম। ওখানে গিয়ে বর্ষাকে একটু দূরে টেনে নিয়ে বর্ষার কানের কাছে গিয়ে আস্তে করে বললাম, আমার আজ জন্মদিন। সেটা অর্পণ জানলো কি করে? আরে, ও তো সবসময় কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আমরা যখন রেস্টুরেন্টে এসে প্রোগ্রামের কথা বলছিলাম, ও তখন শুনেছে। পরে আমাকে জিজ্ঞেস করেছে কার জন্মদিন। আমি বলেছি নিহিনের। তুই জানিস ও কি করেছে? আমাদের বাড়ির উঠোন, রাস্তা জুড়ে হ্যাপি বার্থডে নিহিন লিখে রেখেছে। কি বলিস? যা শুনতে পেলি। ও কি তাহলে তোর প্রেমে পড়ে গেল নাকি? মানুষ থাপ্পড় খেয়ে শত্রু হয়, আর ও দেখি তোর প্রেমে পড়ে গেল। ধুর, কিছুই ভালো লাগছে না আমার। কি যে হচ্ছে! আচ্ছা এখন এসব বাদ দে, এখন কেক কাট, এনজয় কর। আরে এনজয়! দিছে আমার জন্মদিনের 12টা বাজিয়ে। সবাই মিলে কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, সবাই আমাকে গিফট দিল। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরলাম। বাসায় আসার সময় কোথাও আমি অর্পণকে দেখিনি। মনে মনে ভাবতে লাগলাম, যাক বাবা, বেঁচে গেছি। বাসায় এসে ফ্রেশ হলাম। আম্মু ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেল। সারাদিন ভালোই কাটলো। বিকেলে বোনকে নিয়ে মেইন গেটের সামনে গেলাম। আর তখনই হুট করে অর্পণ এসে হাজির। আমি ওকে দেখে বাসার ভেতরে ঢুকবো, সেই শক্তিটুকুও নেই। ছোট বোন বলল, আপু চলো। আর তখনই অর্পণ আমার সামনে এসে দাঁড়ায়। দেখুন, কি চান আপনি? চলে যান। কেউ দেখলে খারাপ বলবে আমাকে। কে খারাপ বলবে? ওর জিহ্বা কেটে ফেলবো না? দেখুন, আপনার পায়ে পড়ি, প্লিজ চলে যান এখান থেকে। লোকে খারাপ বলবে। তাহলে কথা দাও, কাল কলেজে আসবে। না আসবো না। যদি না আসো, তাহলে আমি তোমার বাসায় এসে বসে থাকবো। তখন কেউ মন্দ বলে আমার দোষ না। এখন বলো, আসবে কিনা কাল কলেজে? আচ্ছা আসবো। এবার আপনি যান প্লিজ। এরপর অর্পণ আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে চলে যায় ওখান থেকে। আমি তো ভয়ে শেষ। কেউ দেখলো কিনা ভাবতে ভাবতে মাথা খারাপ আমার। যদি কেউ দেখে, তাহলে তো বদনাম হয়ে যাবে আমার। ছোট বোনকে বললাম, কি জ্বালায় পড়লাম আমি বল। হাত থেকে ব্যাগটা ছুঁড়ে ফেললাম মাটিতে। আর তখনই একজন প্রতিবেশিনী এসে দেখে বলে, কি এটা? আর সাথে সাথে আমার বোন ব্যাগটা হাতে নিয়ে বলল, গিফট এটাতে। আপুকে তার এক ফ্রেন্ড দিয়ে গেল। আজ আপুর জন্মদিন তো, তাই। তুমি না, একটু বুদ্ধি নাই তোমার। যদি এটাই চিঠিপত্র কিছু থাকে, তখন কি হবে? কেউ যদি পড়ে ফেলে? এই কথা বলে বোন আমাকে নিয়ে আর ব্যাগটা নিয়ে আমার রুমে চলে আসলো। তারপর দরজা আটকে দিয়ে নিজেই খুললো ওটা।
ওটা দেখে আমি সত্যি সত্যি একটা চিঠি, আর সাথে একটা শাড়ি আর অনেকগুলো লিপস্টিক। চিঠিটা খুলে ও নিজে পড়া শুরু করলো। নিহিন, আমি চিঠিপত্র কিছুই লিখতে পারি না। জানা হইলেই আমার কিভাবে লিখতে হয় চিঠি, তাই মনের ভাব এলোমেলো ভাবে প্রকাশ করে ফেললাম। রাত 12টায় আমি তোমার বার্থডে সেলিব্রেট করি ব্রিজে, আর আতশবাজির আওয়াজ সেখানেই হয়। আর রাস্তায় উঠোনেই আমি লিখে রেখেছি ওগুলো। এই শাড়িটা তোমার জন্মদিনের গিফট। আমি চাই আগামীকাল তুমি এই শাড়িটা পরে আমার সামনে আসো, আর এখান থেকে যে কোনো একটা লিপস্টিক দিয়ে আসলেই হবে। বাকি কথা দেখা হলে সামনাসামনি বলবো। ইতি, অর্পণ। আম্মু যদি জানে এইসবের কথা রে পিচ্ছি, তাহলে আজ মেরে ফেলবে আমাদের। এগুলো এখন কি করব? আর আমি এই ছাইপাস করবো তো দূরে থাক, ঘর থেকেই বের হব না আর। কিন্তু আপু, সে যদি সত্যি সত্যি বাসায় চলে আসে? ধুর, আসবে না। এমনিতেই ভয় দেখিয়েছে, বাদ দে এসব। রাতে টেনশনে না খেয়ে শুয়ে পড়ি। ছোট বোনকে তো বোঝালাম যেভাবেই হোক, কিন্তু নিজের মন তো বলছে ও যদি সত্যি সত্যি চলে আসে। আর ও যে ভয়ঙ্কর। আসলেই বা কি করব আমি? কোনো রকম রাতটা পার হয়। সকালে ইচ্ছে করেই বিছানা থেকে উঠি না আমি, ভয়ে আছি যদি চলে আসে অর্পণ। বেলা 12টা। আম্মু আমাকে ডেকে গেছে অনেকবার। আমি তাকে বলে দিয়েছি ভালো লাগছে না, ঘুমাবো। সারা রাত ঘুমাইনি। আম্মু খেয়ে ঘুমাতে বলছে, কিন্তু খাবার যে আমার গলা দিয়ে নামবে না, যে ভয়ে আছি আমি। কিছুক্ষণ পর বোন আমার দৌড়ে রুমে আসে আর বলে, আপুরে, ওঠ তাড়াতাড়ি। অর্পণ তো বাইরের বারান্দায় এসে বসে পড়েছে। আমাদের বাসাটা অনেক বড় আর খোলামেলা। শুধু এক পাশ দিয়ে দেয়াল করা, আর পুরো বাসায় কোনো দেয়াল নেই। তাই যে কেউ আমাদের বাসায় সহজেই আসতে পারে। আর আমাদের বাসার মেইন গেট দিয়ে মানুষ যাতায়াত করে বলে গেটটা খোলাই রাখতে হয় সারাদিন। আমি তো শোয়া থেকে লাফ দিয়ে কোনো রকম উঠে বসে পড়লাম বোনের কথা শুনে। কিন্তু ভয়ে যেন এখন আমার আত্মাটা বেরিয়ে আসছে। এখন কি করবে অর্পণ? হঠাৎ করে শুনি অর্পণ, কাকি, এই যে কাকি, একটু শুনবেন, এই বলে আম্মুকে ডাকছে। আর আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে এসে অর্পণকে বলি, আপনি এখানে? আর অর্পণ আমার দিকে রাগী চোখে তাকিয়ে আমার সামনে এসে আমার বাম হাতটা শক্ত করে মুঠো করে ধরে। হাত ধরলেন কেন আমার? আজব তো। হাত ছাড়ুন। তোরে কি বলছিলাম আমি? দেখা করতে বলি নাই? কেন করলি না দেখা? এবার তো আমি তোকে আমার সাথেই নিয়ে যাব। এতক্ষণে আম্মু বলে চিৎকার দেই আমি। আর আম্মু আসা মাত্রই অর্পণ আমার হাত ছেড়ে দেয়। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? আর তুমি? কাকে? আমি অর্পণ। কিছু বলবে বাবা? আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পানি পিপাসা পেয়েছিল তো, তাই এসেছিলাম। এক গ্লাস পানি দেওয়া যাবে? কি যে বলো বাবা। এই যা তো মিহিন, এক গ্লাস পানি নিয়ে আয়। আমি দৌড়ে গিয়ে এক গ্লাস পানি দিয়ে আমার ছোট বোনকে পাঠিয়ে দেই। সেদিনের মতো ও পানি পান করে চলে যায়। সে চলে যাওয়ার পর আম্মু এসে আমাকে জিজ্ঞাসা করে ও এসেছিল কেন। আমি আম্মুকে বলি আমি দেখা করিনি বলে। সে চায় আমি তার সাথে দেখা করি। সে যেন কি বলবে আমায়। কোথাও যাবি না তুই। আমি কালই তোর জন্য পাত্র দেখা শুরু করব। বিয়ে না দিলে এই ঝামেলা দূর হবে না। আর এই ছেলে যে খারাপ, আমার মেয়ের জীবন পুরা তামা তামা করে দেবে। এই বলে আম্মু চলে গেল। আব্বুকে বিষয়টা ফোনে জানালো। আব্বু বললেন, তুমি ছেলে দেখা শুরু করো, ভালো ছেলের সন্ধান করো, তবে যেন শিক্ষিত হয়। আব্বু সারা জীবন শিক্ষাকে অনেক মূল্য দিয়েছেন। আব্বু চায় তার সন্তানেরা উচ্চ শিক্ষিত হোক, আর তার মেয়ের জামাইরাও উচ্চ শিক্ষিত হোক। আম্মু পরের দিনে ছেলে দেখা শুরু করলেন। মানে সবাইকে বলতে লাগলেন ভালো ছেলের সন্ধান পেলে যেন জানায়। ওইদিকে অর্পণ আমার যতগুলো বিয়ের কাজ আসে সব ভেঙে দেয়। আব্বু বলেন তার এক বন্ধুর ছেলের জন্য নাকি আমার কথা বলেছে। আর বললেন আব্বু এসে যা করার করবে, আমরা যেন চুপচাপ বসে থাকি। মন খারাপ করে এখন বাসায় বসে থাকি শুধু, না যেতে পারি বাইরে, আর না কোথাও। তাই আমার বান্ধবী বর্ষা আমাকে বলল, তুই তো ফেসবুক ইউজ করিস না, একটা আইডি খোল, দেখবি সময় কেটে যাবে। কিন্তু আমি ফেসবুকে তখন কিছুই বুঝি না। বর্ষা আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেয়, আর ওই নিজে কয়েকজন ফ্রেন্ড অ্যাড করে দেয় আইডিতে, আর সব দূরের দূরের মানুষ। আমি বললাম, এদের কেন ফ্রেন্ড করলি? আমি তো চিনি না তাদের। ও বলল, অচেনা মানুষ লিস্টে থাকলেই ভালো, কোনো ঝামেলা নেই, চিনবেও না, কিছু বলবেও না। আর চেনা হলে শান্তিতে আইডি ইউজ করতে পারবি না। ওর কথা মতো বললাম, আচ্ছা বুঝলাম।
আমার লেখালেখি করতে খুব ভালো লাগে, তাই ফেসবুকে ঢুকেই আমি ছোট ছোট লেখা পোস্ট করতে শুরু করলাম। ধীরে ধীরে আমার বন্ধুর তালিকা বড় করলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করলাম। কিন্তু কারো সাথেই আমার ইনবক্সে কথা হতো না। ইনবক্সটা আমার কাছে একটা প্যারা মনে হতো। যা কথা হবার কমেন্ট বক্সেই হতো টুকটাক। এর মাঝে যারা আমাকে ইনবক্সে নক করতো, আমি তাদের এড়িয়ে চলতাম বেশিরভাগ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, এসব ছাড়া আর কথা বলতাম না। কিন্তু হঠাৎ একটা ছেলে আমাকে একদিন রাতে ইনবক্সে নক দেয়, আর আমি তার মেসেজের সব রিপ্লাই না দিয়ে থাকতে পারিনি। ছেলেটার সাথে এই প্রথম আমার ইনবক্সে কথা। ছেলেটার আইডি দেখেই ভদ্র শান্তশিষ্ট মনে হতো। তার লেখার হাত ছিল খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, ওর টাইপিং মিস্টেকের কারণে মাঝে মাঝে বানান ভুল যেত। আর আমি মনে মনে লেখা পড়ে খুব রাগ করতাম, এত ভালো লিখে অথচ বানান ভুল। তার সাথে প্রায় আমার এখন চ্যাটিং হয়, কেমন আছি, কি করছি, এই সেই কথা হয়। ধীরে ধীরে কথার পরিমাণ বাড়তে থাকে। একটা সময় সে আমাকে মেসেজ না দিলে খুব রাগ হতো, খারাপ লাগতো। এক সময় সে আমাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয়, আর আমি তাকে বলি হতে পারি, তবে কোনোদিন সে আমার প্রেমে পড়তে পারবে না, আমাকে ভালোবাসতে পারবে না, ভালোবাসা চাইতে পারবে না। কারণ আমি শুনেছি কখনো কোনো ছেলে মেয়ে নাকি বন্ধু হয়ে থাকতে পারে না, একদিন না একদিন তারা নাকি একে অপরের প্রেমে পড়বে। সে আমার কথায় রাজি হয়ে যায়, শুরু হয় আমাদের বন্ধুত্ব। ও আমাকে মেসেজে লিখে লিখে ওর লাইফের সব কথা লিখে। কখন এক একটা রাত চ্যাট করতে করতে কেটে যায়, তার কোনো খেয়ালই থাকে না আমাদের। ও প্রবাসী, দেশের বাইরে থাকে, আর আমি থাকি বাংলাদেশে। এভাবে আমাদের বন্ধুত্ব আরো মজবুত হতে থাকে। আর কথায় কথায় ওকে আমি মনে করিয়ে দেই, খবরদার, ভুলেও আমার প্রেমে পড়া যাবে না। বেচার আমাকে চ্যালেঞ্জ করে, সে কোনোদিন আমার প্রেমে পড়বে না। সে এমন ছেলেই না, তার মনে ভালোবাসা বলতে কিছু নেই, সে ভালোবাসার ধারে কাছেও নেই। আর আমিও তাকে উল্টো চ্যালেঞ্জ করে বলি, জাস্ট 15 দিনের ভেতর সে আমার প্রেমে পড়বে আর আমাকে ভালোবাসবে, আমি যদি চাই। ও আমাকে বলে, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, যাও, 15 দিন সময় দিলাম, করে দেখাও যে অসাধ্য সাধন। আমিও আমার কথায় অটল, জেন্দেগিতেও তোমার প্রেমে আমি পড়ব না। আর সবচেয়ে মজার কথা হলো, আমরা তখনও দুজন দুজনকে দেখিনি। তখন ওর প্রোফাইলে কোনো পিক ছিল না, আর আমিও আমার প্রোফাইলে কোনো পিক ইউজ করিনি, তাই দেখা হয়নি কেউ কাউকে। আরও নিজেও আমার কোনো পিক চাইনি তখন, আর আমিও চাইনি। চলছিল আমাদের অদেখা বন্ধুত্ব, আর সাথে ওই চ্যালেঞ্জ। দেখা যাক বাজিতে কে জিতে, নিহিন নাকি নিনিত। পরের দিন আমি নিনিতকে বলি, চ্যালেঞ্জ ট্যালেঞ্জ বাদ। ও বলে, নাকি হেরে যাবার ভয়। আমি বললাম, নিহিন হারার মেয়ে না। কিন্তু এর মাঝে অর্পণ আবার ঝামেলা শুরু করে। কিন্তু এইসব ঝামেলার মাঝেও নিনি ছিল আমার ভরসা। ওর সাথে কথা বললে আমি এসব ঝামেলা সব ভুলে যেতাম, যদিও তখনও আমার বন্ধু। হঠাৎ একদিন অর্পণদের বাসার মানুষজন আমাদের বাসায় এসে হাজির। আমি বসে বসে টিভি দেখছিলাম, আর তারা বাসায় ঢুকে যায়। যেহেতু এলাকায় তাদের অনেক নামডাক, আর এসেছেও প্রায় অনেকজন, আম্মুও ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ মানুষগুলো রুমের ভেতর ঢুকে আম্মুকে বলে, তোমার মেয়েকে আমাদের অর্পণ ভালোবাসে, আর ওকে বিয়ে করতে চায়। তুমি ওর বাবাকে জানাও, আর বিয়ের ব্যবস্থা করো। এইদিকে তো আমাদের হাত পা কাঁপুনি শুরু। আম্মু বলে, ওর আব্বুর সাথে কথা বলে জানাবো। ওনারা বলেন, কোনো জানাজানির দরকার নাই। এই কথা বলেই অর্পণের কাকা আমার আঙ্গুলে একটা আংটি পরিয়ে দেন, আর বলেন, বিয়ে পাকা। মেয়ের বাবার সাথে কথা বলে ডেট ফাইনাল করো। আমি তো সেদিন কাঁদতে কাঁদতে শেষ। আম্মু বলে, এ কি করলেন, আমাদের মেয়ে শিক্ষিত, আর ওই ছেলে তো পড়াশোনাও জানে না। তখন ওই বাড়ির মানুষজন রেগে যান, আর বলেন, কে বলেছে ও শিক্ষিত না, ও তো এখনো পড়াশোনা করছে, কলেজে যায় না, ঢাকায় গিয়ে শুধু পরীক্ষা দেয়। পরে অবশ্য জানা যায়, আসলে নিজেদের এলাকার কলেজে পড়ে না বলে অনেকেই জানে না ও যে পড়াশোনা করে। আম্মু বলে, কিন্তু ও তো মারামারি করে, সবাই বলে। তারা বলেন, আমাদের নামডাক আছে, তাই ওইসব একটু একটু হয়। আর মানুষ এমনিতেই আমাদের নামে খারাপ কথা ছড়ায়। আম্মু আর কথা বাড়ায় না। এদিকে আম্মু আব্বুকে সব জানায়। আব্বু বলেন, আমি আমার বন্ধুর ছেলের সাথে নিহিনের বিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না। এরপর আমি মানসিকভাবে ভেঙে পড়ি, অসুস্থ হয়ে পড়ি। অনেকদিন অনলাইনে যায় না, ফেসবুকে আসা হয় না। আম্মু বলে, তুই এসব নিয়ে ভাবিস না, তোর আব্বু একটা ব্যবস্থা করবেন। আম্মু অনেক বোঝায় আমাকে,
তারপর ডিপ্রেশন কাটিয়ে আমি অনেকদিন পর অনলাইনে যাই, আর গিয়ে আবার নিনিতকে বলি, তুমি কিন্তু আমার প্রেমে পড়ো না কখনো, আমি এঙ্গেজড। ও আমাকে বলে, তুমি নিশ্চিন্ত থাকো। ও আর আমাকে জিজ্ঞেস করে না কিছু, আর আমিও বলি না। এদিকে আমাদের বন্ধুত্বর মতোই কথা চলতে থাকে। কিন্তু হঠাৎ আমি একসময় ফিল করি আমি নিজের নিনিতকে ভালোবেসে ফেলেছি। ওর জন্য অদ্ভুত একটা টান কাজ করে। যেহেতু অর্পণের বাসা থেকে কোনো সাপোর্ট নেই, আর আমি ওকে পছন্দ করি না, সেহেতু ভালোবাসাটা নিনিতের জন্যই জন্ম নেয়। আর ভাবতে থাকি, নিনিত যদি আমাকে ভালোবাসে আর দেশে আসে, তাহলে আম্মু আব্বুকে আমি নিনিতের কথাই জানাবো। আরেকদিন নিজের নিনিতকে আমি বলে দেই ভালোবাসি, আর সাথে সাথে আমিও বলে ফেলি ভালোবাসি। এরপর একদিনও ওর প্রোফাইলে একটা ছবি আপলোড করে, যেই ছবিটা দেখে আমার বাকরুদ্ধ হওয়ার অবস্থা। সব সময় আমার বান্ধবীরা বলতো, আজ ওর ওপর ক্রাশ খেয়েছি, কাল ওর ওপর ক্রাশ খেয়েছি। কিন্তু আমার লাইফে আমি কোনোদিন ক্রাশ শব্দটাই ইউজ করিনি। কিন্তু সেদিন প্রথম আমার মনে হলো আমি ক্রাশিত হলাম আমার নিনিতের হাসিতে। আমার লাইফের প্রথম এবং শেষ ক্রাশ আমার নিনিত। দেখতে দেখতে চলছিল আমাদের ভালোবাসা। স্বপ্ন দেখা ভালোবাসা কি, সেটা আমি ওর থেকেই প্রথম জেনেছি। সত্যিকারের ভালোবাসার অনুভব আমি ওর থেকে পেয়েছি। এর মাঝে হঠাৎ শুনি অর্পণের বাইরে যাবার সবকিছু ঠিক হয়ে গেছে। অর্পণ ওদের বাসায় জানায় ও আমাকে বিয়ে করে রেখে যেতে চায়। কিন্তু আম্মু কোনোভাবে তাদের রাজি করান যে ও দেশে আসলেই বিয়ে হবে। আর এদিকে আমিও পড়াশোনা শেষ করি, আর এমনভাবে বোঝান যে সত্যি সত্যি আম্মু খুশি মনে বলেছেন। তাই তারাও এটাই মেনে নেন। অর্পণ বাইরে চলে যায়, কিন্তু ও যাওয়ার আগে সারা এলাকা যে জানিয়ে যায় আমি ওর হবু বউ। এটা আমরা কেউ বুঝতে পারিনি, কিন্তু বুঝি তখন, যখন রাস্তায় বের হলে সবাই বলতো, কি রে তোর বর কেমন আছে। মাথা আমার খারাপ হয়ে যেত এসব কথা শুনে। আমি না পারতাম এগুলো সইতে, না পারতাম কাউকে বলতে। বাসায় এসে আম্মুকে বলতাম, সবাই দেখি জানে আমি অর্পণের হবু বউ। আম্মু বলে, আর বলিস না, আমাকেও সবাই একই কথা বলে, জানি না কি হবে। এমন মানুষের নজরে পড়েছিস, ও কি তোকে সহজে ছাড়বে। ওইদিকে আমি এসব ঝামেলার কথা বারবার নিনিতকে বলতে চাইতাম, কিন্তু বলতে পারতাম না। ভাবতাম ও তো দূরে, যদি এসব চিন্তা করে ও কাজের জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, বা যদি আমাকে ছেড়ে যায় এসব শুনে। যেহেতু আমাদের সামনাসামনি দেখা হয়নি, ও যদি আমার কথা বিশ্বাস না করে। আর এই ভয়টা থাকার কারণও ছিল বটে। নিনিত আমাকে খুব সন্দেহ করত, যে কোনো বিষয় নিয়ে অবিশ্বাস করত। যেমন, যার তার আইডির নাম বলে বলতো, এগুলো তোমার আইডি, ওই আইডি থেকে কাউকে কমেন্ট করলে বলো তো ওইসব কমেন্ট নাকি আমি করেছি। অথচ ওর অবসরে তখন আমার কোনো আইডি ছিল না। আমি কসম খেয়ে ওকে বিশ্বাস করাতে পারতাম না যে ওগুলো আমার আইডি না। এই সামান্য ব্যাপারগুলো ও বিশ্বাস করে না। আর এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আমার জীবনে, আমি বলে বিশ্বাস করবে? এই ভেবে লুকিয়ে যেতাম ওর কাছে, আর ভাবতাম সময় আছে যেহেতু আমার হাতে, সেহেতু ও আসলে সব বুঝিয়ে বলবো। তারপর যা ডিসিশন হয় হবে। ও যদি চায় আমাকে ওর লাইফে জড়াতে তাহলে জড়াবে। ওকে বারবার জিজ্ঞেস করতাম, আচ্ছা কবে দেশে আসবে তুমি। ও বলতো, আমি এখন আসতে পারবো না, পারলে তোমার কাছে কবেই চলে আসতাম। এর মাঝে আব্বু আসেন। আসার পর আব্বু ছেলে দেখা শুরু করেন, আর ওইদিকে এলাকায় এটা জানাজানি হয়, আর সেটা অর্পণের কানেও পৌঁছে যায়। অর্পণ ওর বাসায় জানায় ও এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, আজই বিয়ে করবে। যদি ওর পরিবার ওকে না করায় বিয়ে, তাহলে ও সুসাইড করবে। তাই ওর পরিবার সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ফোনে কাবিন করাবে আমাদের। আর যেহেতু অর্পণ একরোখা বদ মেজাজি, তাই ও যে কোনো কিছু করে বসতে পারে। আর তাই ওর পরিবারের মানুষজন এলাকার চেয়ারম্যান মেম্বারদের বুঝিয়ে আমাদের বাসায় নিয়ে চলে আসেন। আর ওর কাকাই একজন চেয়ারম্যান, আর সাথে করে নিয়ে আসেন আমাদের এলাকার কয়েকজন মুরব্বীদের। আমরা কেউ জানিও না কিছু। আব্বুকে এসে সোজাসুজি বলেন, আজ আপনার মেয়ের সাথে অর্পণের বিয়ে দিতে হবে ফোনে। আব্বু বলে, এসব কিভাবে সম্ভব। কিন্তু সবাই মিলে আব্বু আমাকে অনেক প্রেসার দিতে থাকেন। এদিকে এত মানুষ, আর আমাদের সাপোর্টে কেউ নেই। সবাই বলছে, করে ফেলো মেয়ের কাজে, এই ছেলে তোমার মেয়েকে ছাড়বে না। আর গোপনে যদি অন্য কোথাও বিয়ে দাও, তা- তাহলে তোমার অন্য মেয়ের সমস্যা হতে পারে।
আম্মু কান্নাকাটি করছে, এদিকে আমিও কাঁদছি। আব্বু কোনো দিশা পাচ্ছে না কি করবে। আর আমি যে নিনিতকে কিছু জানাবো, নিনিত তো বাইরে, ও না পারবে আসতে, না পারবে কিছু করতে। ওর নাকি ভিসা নেই। আর এইদিকে অর্পণ বারবার ওদের পরিবারকে জানায় কাবিন আজ না হলে অর্পণের লাশ যাবে দেশে। অবশেষে আম্মু এসে আমাকে বলেন, তোর আব্বু বলছে কাবিনটা করে নিতে। কিন্তু আম্মু, এই ছেলে তো, দেখ মা, এলাকার সব মানুষ একজোট হয়ে আছে, আমাদের তো এখানেই থাকা লাগবে। সবাই জানে তোদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তাছাড়া তোর বোনের কথা চিন্তা করবি না? ওরা যদি ক্ষতি করে ওর, আর ওই ছেলে যদি কিছু করে ফেলে, তাহলে আমাদের পুরো পরিবারের সাফার করা লাগবে। তুই কি এটা চাস? তাছাড়া ছেলে তো পড়ালেখাও জানে, হয়তো বাজে রেকর্ড ছিল, কিন্তু এখন তো বাইরে চলে গেছে, ভালো জায়গায় থাকে। দেশে যখন ফিরবে তখন আর এমন থাকবে না ও, রাগঝাল সব চলে যাবে ওর। তাছাড়া তোকে ভালোবাসে, তাই তো পাগলামি করেছে এত। তোমরা এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিবা শুধুমাত্র তোমরা এলাকায় সেফ থাকার জন্য? এগুলো আমার কথা না রে মা, তোর বাবার কথা। সে চায় না কোনো কারণে তার মান সম্মান নষ্ট হোক। বেচারার অবস্থা খুব খারাপ, উনিও এই ছেলেকে অতটা পছন্দ করে না। আম্মু, আমি এলাকা ছেড়েই চলে যাব, অন্য জেলায় চলে যাব। প্লিজ, এই ছেলেকে বিয়ে করতে বলো না আমায়। আমার জীবনটা এভাবে শেষ করে দিও না। মারে, আমার কিছুই করার নাই, দেখছিসই তো ওদের কত বড় গ্যাং। তুই যদি অন্য কাউকে বিয়ে করিস, ওই ছেলের ক্ষতি করতে তাদের হাত কাঁপবে না। আর তুই চলে গেলেও তো আমাদের এখানে থাকতে হবে। যদি তারা আমাদের ক্ষতি করে, আম্মু কাছে, আমি জানি এই ছেলেকে আম্মুর মোটেও পছন্দ না। ছেলে দেখতে সুন্দর, পরে জানা গেল শিক্ষিত, কিন্তু এই ছেলের নামে মারামারির রেকর্ড আছে। আর আমরা মধ্যবিত্ত পরিবার, সাধারণ পরিবার, আর তারা ক্ষমতাবান পরিবার, তাদের অনেক পাওয়ার। আম্মু তাই রাজি না এখানে, কিন্তু বাধ্য হয়ে রাজি হতে হচ্ছে তাদের। আমি আব্বুর সাথে কথা বলতে চাই, আব্বুকে ডাকো। আম্মু আব্বুকে ডাকে। আব্বু এসে আমার হাত ধরে কান্না করে দেন। কাবিনটা করে নাও মামুনি, আমার মান সম্মানের বিষয়। আমি এই বয়সে আমার সম্মান হারালে মরণ ছাড়া আর পথ থাকবে না। অন্তত আমাদের ভালোর জন্য রাজি হয়ে যাও। আমি আব্বুকে শুধু বললাম, তাই বলে আমার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। সারাটা জীবন আপনাদের কথা মতো চলেছি আব্বু, আর এখন এমন একটা ছেলের সাথে কাবিন করতে বলছেন, যাকে আমি কোনোদিনও মানতে পারবো না, না ভালোবাসতে পারবো। আব্বু, আমি অন্য কাউকে পছন্দ করি। আমার আব্বু অসুস্থ হয়ে পড়েন, আর সবাই আরো বেশি করে প্রেসার দিতে থাকেন। অবশেষে বাধ্য হয়ে ফোনে কাবিনটা করে নিতে হয় আমার। সবার ভালোর জন্য আমার অর্পণকে গ্রহণ করতে হয়। কিন্তু আমার আত্মা জানে নিনিত আমার সবটুকু জুড়ে। যদি নিনিত সেদিন দেশে থাকতো, তাহলে আমিও কি সবকিছু বলে একটা ডিসিশন নিতে পারতাম। কিন্তু আমার সেই পথও ছিল না। সবকিছু শেষ হয়ে গেল সেদিনই। আর কথা হলো, অর্পণ কার্ড পেলে দেশে আসবে। এতে যে কয় বছরই লাগুক, অর্পণ এখন চিন্তামুক্ত। এখন আর কেউ জানলেও আমাকে বিয়ে করতে পারবে না। সেদিন আমি 6 ঘন্টা অনলাইনে যেতে পারিনি। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমি অতি কষ্ট পেলে আর অতির আগে মোবাইল ছুঁড়ে মারি। আর সেদিনও তাই। আমার মোবাইলটা সেদিন হ্যাং করে বারবার। সব ঝামেলা কাটিয়ে 6 ঘন্টা পর আমি অনলাইনে যাই। গিয়ে দেখি নিনিতের মেসেজ। সারাদিন কইছিলাম জানতে চেয়ে মেসেজ দিয়েছে অনেক। আমি শুধু ওকে ফোন দিয়ে কান্না করে বলেছিলাম, সব শেষ নিনিত, সব শেষ হয়ে গেছে। সেদিন ওপাশ থেকে নিনি স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর লাইন কেটে দিয়ে আমি পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকি। জীবনটা আমার ওখানেই থমকে যায়। এর মাঝে অর্পণের সাথে আমার তেমন কথা হয় না বললেই চলে। আমি তার সামনে ভিডিও কলেও যাইনি কখনো। সে বুঝতো আমি তাকে মানতে পারিনি এখনো। সে কাজে বিজি থাকতো, আর আমি আমার লেখাপড়া নিয়ে। এর মাঝে আমার একটা অসুখ ধরা পড়ে, যার কারণে আমি অসুস্থই থাকতাম 12 মাস। বাসায় বন্দি থাকতাম সবসময়, কারো সাথে তেমন কথাও বলতাম না। নিনিতের সাথে আমার যোগাযোগ ছিল তখনও। ও আমাকে সাপোর্ট দিত, বলতো আমি সুস্থ হয়ে যাব। সবসময় ছায়ের মতো থেকেছে ও আমার। দেখতে দেখতে প্রায় 1.5 থেকে 2.25 বছর। কিছুদিন আগে শুনি অর্পণ দেশে আসবে। নিনিত এতদিনের দেশে আসেনি, ওর সাথে আমার দেখা হয়নি এখনো। নিনিতকে আমি মেসেজে জানালাম অর্পণের কথা। ও আমাকে বলল আমি যেন কোনোদিন অর্পণকে কষ্ট না দেই, ওর মাঝে যেন সুখ খুঁজে নেই। আমিও বললাম ও যেন দেশে এসে কাউকে বিয়ে করে নেয়,
দোয়া করলাম সুখী যেন হয়। বিদায় নিলাম ওর কাছ থেকে। কিন্তু মিথ্যে বলবো না, আমি এতদিনেও নিনিতকে ভুলতে পারিনি। সবসময় মনে মনে ভেবেছি, ও যদি এর মধ্যে দেশে আসতো, তাহলে ওকে আমি সবকিছু বুঝিয়ে বলতাম। আমার জীবনটা কত বড় এক ঝামেলার সাথে জড়িয়ে গেছে সব বলতাম, নয়তো পালিয়ে যেতাম। জীবন তো একটাই, আমারও তো ভালোভাবে বাঁচার অধিকার আছে। কিন্তু আবার ভয়ও পেতাম, যদি কেউ নিনিতের ক্ষতি করে বা আমার পরিবারের ক্ষতি করে আমি চলে গেলে। কিন্তু কখনো নিনিতকে আমি কোনো রকম আশা দেইনি, বরং ওকে বলেছি ভাগ্যটাকে মেনে নাও। তবে আমার কপালে যে নিনিত নেই, তাই তো আজও সামনে থেকে দেখতেও পারিনি ওকে। আর সবকিছু বুঝিয়ে বলা তো দূরের কথা, অর্পণের আসার কথা শুনে আমি নিনিতের সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেই। যদিও ওর সাথে আমার তেমন কথা হতো না শেষের দিকে, আমিও ওর কাছ থেকে দূরে দূরে থাকতাম, যাতে ও আমাকে খুব সহজে ভুলে যেতে পারে। শুনেছি চোখের আড়াল নাকি মনের আড়াল। এরপর অর্পণের আগমন ঘটল। জানি না আমি ওকে মানতে পারবো কিনা, বা আমার জীবনে কি ঘটতে চলেছে। সে কি আগের মতোই আমাকে ভালোবাসে, নাকি আমাকে এখন আর ভালোবাসে না। সে আসার পর ঘরোয়াভাবে দোয়া পড়ানো হলো। অনুষ্ঠানের কথা ছিল যদিও, কিন্তু আমি না করায় তা আর হলো না। তাছাড়া পরিস্থিতিও তো ভালো না, তাই আনুষ্ঠানিকতা বাদ গেল আপাতত। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় করেই একটা রিসেপশন পার্টির আয়োজন করা লাগবে। এটা কথা হলো তাদের পক্ষ থেকে, যেহেতু অর্পণ পরিবারের ছোট ছেলে। তাছাড়া ওদের আত্মস্বজনও অনেক, তাদের নিমন্ত্রণ করতে হবে। অর্পণদের বাসায় এই প্রথমবারের মতো আমার পা রাখা। খুব ইচ্ছে ছিল নিমিতের বউ সাজার, কিন্তু বউ সাজাটা ছিল না আমার কপালে। আমার বউ সাজা হয়নি। সবাই বলেছিল শাড়ি পরতে, গহনা পরতে। যেহেতু আমি অর্পণকে মন থেকে গ্রহণই করতে পারিনি, সেহেতু সাজবই বা কার জন্য। আমি নর্মালি সেদিন ওদের বাসায় পা রাখলাম। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে আমার। সবাই ভাবছে বাবা মাকে ছেড়ে যাচ্ছি বলে কাঁদছি হয়তো, কিন্তু আমি তো কাছে নিনিতের কথা ভেবে। যাই হোক, তবুও নিনিতের অস্তিত্ব বুকের মাঝে রেখে শুরু করতে যাচ্ছি কঠিন একটা জীবন। ওর ভাবি অর্পণের রুমে বসিয়ে দিল আমায়। আমি বসে আছি। অর্পণ এলো। তার প্রথম কথা ছিল, ফাইনালে আমার ক্রাশ আমার ঘরে। জানো, যেদিন প্রথম তোমার ওড়না মাটিতে পড়ে যাচ্ছিল, আমি তুলে ধরেছিলাম। সেদিনই প্রথম তোমাকে আমার ভালো লাগে। আর তুমি ভুল বুঝে আমাকে সেদিন থাপ্পড় দিলে। আসলে সেদিন আমি তোমার ওড়না খারাপ কিছু ভেবে টেনে ধরিনি, বরং তোমার ওড়না মাটিতে পড়ে যাচ্ছিল, তাই আমি তুলে ধরেছিলাম। আর তুমি আমাকে সরি, সরি বলতে হবে না। ওই থাপ্পড়ের জন্যই তো আজ তুমি আমার ঘরে। হা হা হা। আচ্ছা, তুমি এখনো কাঁদছো কেন? বাসার কথা মনে পড়ছে? আচ্ছা, কালই আমি তোমাকে তোমার বাসায় নিয়ে যাব। এখন কান্না থামাও। আমি যে পরিবেশে মানুষ হয়েছি, অর্পণদের পরিবেশ তার থেকে একদম ভিন্ন। তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি। নিমিতের সাথে আমি আর যোগাযোগ করিনি। কি লাভ যোগাযোগ করে, ওর কষ্ট বাড়িয়ে। ও বরং জানো, আমি কাউকে পেয়ে ওকে ভুলে গিয়েছি। হয়তো ও ভালোই আছে। আমিও হয়তো একদিন এই পরিবেশে নিজেকে মানিয়ে নিব। কাটছে দিন, এই তো চলছে জীবন। আর এভাবেই হয়তো চলতে থাকবে। অর্পণ পরের দিন আমাকে আমাদের বাসায় নিয়ে যায়। খুব কেয়ার করে আমার। কিন্তু কিছুতেই আমি অর্পণকে মেনে নিতে পারছিলাম না। বারবার আমার নিমিতের কথাই মনে পড়ছিল। আম্মু বলল, এভাবে মন খারাপ করে বসে থাকলে কি হবে? একদিন না একদিন তো সবাইকেই বিয়ে করে পরের বাড়ি যেতে হয়। তুইও মেনে নে, মেনে নে, তোর ভাগ্যে এই ছিল। অর্পণ আমাকে নিয়ে শপিং করতে যায়। রাস্তায় বের হয়ে ও আমাকে রিকশায় তোলে। রিকশায় বসতেই ও আমার জন্য আইসক্রিম আনতে চায়। এনে আমাকে বলে, এই নাও, খেতে খেতে চলো। আমি অবাক হয়ে যাই। অর্পণ কি করে জানলো আমি আইসক্রিম খেতে পছন্দ করি, রিকশায় চড়তে পছন্দ করি? মার্কেটে ঢুকে শাড়ি কিনতে চলে যায় আমাকে নিয়ে। গিয়েই নীল শাড়ি পছন্দ করা শুরু করে। নীল আমি পরবো না। কেন? নীল না তোমার পছন্দের রং? উফ, আপনাকে কে বলেছে নীল আমার পছন্দ? নীল রং আমার মোটেও পছন্দ না। আমি মনে মনে ভাবছি, এই ছেলে কি করে জানলো নীল রং আমার পছন্দ? সেদিন নীল রঙের শাড়ি নিয়ে আমার বাসায় ফিরতে হয়। অবাক তো আমি হই রাতে, যখন কিনা অর্পণ আমাকে একটা চেইন আর লকেট গলায় পরিয়ে দেয়। আমি লকেটটা দেখে কান্না করে ফেলি। কারণ আমি তো এমন একটা লকেট নিয়ে অনেক কথা বলেছি, তবে তা তো অর্পণের সাথে নয়।
তাহলে ও কি করে এই লকেটের কথা জানলো? আমি অর্পণকে কিছু বলতে যাব, আর তখনই ও বলল, ঘুম পাচ্ছে আমার, প্লিজ ঘুমিয়ে পড়ো। আমি কিছু বলতে পারলাম না। সকাল হতেই নাস্তা করে ওদের বাসায় চলে এলাম আমরা। ও আমাকে বাসায় রেখে বন্ধুদের সাথে ঘুরতে বের হলো। সারাদিন বাসায় আসার নাম নেই। আমার তাকে কিছু প্রশ্ন করা যে খুব দরকার। দুপুরে বাসায় এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে সে। আমি ভয় পেয়ে যাই। পরে দেখি সে আমার মাথায় ফুলের মালা পরিয়ে দিয়ে বাইরে চলে গেল। আমি অবাক হবার মাত্রা ছাড়িয়ে তাকে মাত্র কিছু বলবো, আর আমার মোবাইলটা বেজে ওঠে। আমি কাঁপা কাঁপা হাতে মোবাইলটা নিয়ে দেখি নিনিদের মেসেজ। ওখানে লেখা, কিছু বলতে হবে না, নীল শাড়িটা পরে নাও। আমি ওকে মেসেজ লিখলাম, আমার নীল শাড়ি আছে, সেটা তুমি জানলে কি করে? আর আমি বুঝতে পারছি না। তুমি আমাকে একদিন বলেছিলে তোমার আমার কাছে কি চাই বলো। আমি বলেছিলাম শুধু তুমি আমার হলেই চলবে। তুমি বলেছিলে তা তো আমি আছি পাগলি। এমনিতে আমি তোমায় কিছু দিতে চাই। মেয়েদের কি পছন্দ আমি তো তা জানি না, তাই জানতে চাচ্ছি কি লাগবে বলো না। কি তোমার পছন্দ? আমি বলেছিলাম কিছু না, আমার কিছু লাগবে না। তুমি তখন রাগ করায় আমি তোমাকে বলেছিলাম তুমি যখন দেশে এসে আমার সাথে প্রথম দেখা করবে তখন আমাকে একটা নীল শাড়ি কিনে দিও। কিন্তু নীল শাড়ি আমাকে অর্পণ কিনে দিল কেন? আর তাছাড়া আমার যে লাভ লকেটের একটা শখ ছিল, আর তার ভিতর লেখা থাকবে তোমার নামের অক্ষর, যাতে সেই লকেটটা সব সময় আমার গলায় থাকে। আর আমি মনে করি যে তুমি আমার বুকেই আছো। এটা আমি শুধু তোমাকেই বলেছি। তাহলে অর্পণ কেন আমাকে চেইন আর লকেটটা এনে দিল? তাও আবার লাভ লকেট, যদিও লকেটের ওপর এ অক্ষর লেখা, এন নয়। এন অক্ষরে লকেট লাগবে? ওয়েট, মানে নিনিত আমার মেসেজের আর রিপ্লাই দেয়নি। হঠাৎ অর্পণ এসে আমার দু কাঁধে দু হাত দিয়ে আমাকে কাছে টেনে নেয়। আমি ভয় পেয়ে যাই। তারপর আমার গলা থেকে লকেটটা হাত দিয়ে ধরে বলে, লকেটের উল্টো পাশে এন লেখা দেওয়া। এই যে, এভাবে পড়লে এন উপরে থাকবে। লকেটটা দুইভাবে পড়া যায়, এতে অর্পণ, এনতে নিনিত। খুশি এবার? চোখ থেকে আমার অশ্রু গড়িয়ে পড়ছিল তখন। আমি কিছু বলতে যাব, আর তখনই ও আমার মুখে হাত দিয়ে বলে, কিচ্ছু বলতে হবে না, আমি বলছি। মনে মনে ভাবছো কেন আমি এমনটা করলাম? একজন মানুষই বা কেন দুইটা ক্যারেক্টার প্লে করলাম? আসলে আমি চেয়েছিলাম আমার ক্রাশ অর্ফে আমার ভালোবাসা আমাকে যেভাবেই হোক ভালোবাসুক। কারণ আমি যে আমার ক্রাশটাকে খুব ভালোবাসি। ওই যে প্রথম দিন দেখে ক্রাশ খেয়েছিলাম, সেই ক্রাশ খেয়েই তো আমার জীবন আজ বাসময়। হা হা হা, জাস্ট জোকিং ইয়ার। কিন্তু ওই হাসির মুখে পিকটা তুমি আমাকে কখনো হাসতে দেখেছো বাস্তবে? দেখোনি। পিকটা ভালো করে খেয়াল করো। সেখানে আমি আমার সবগুলো দাঁত বের করে ঝাক্কাস মার্কা একটা হাসি দিয়েছি। আর সেখানে আমার ঠোঁটের নিচ থেকে ক্রপ করে নিচের অংশটুকু আপলোড করেছি শুধু, যার কারণে তুমি ওই হাসি আর অর্ধেক পিক দেখে বুঝতে পারোনি ওটা আমি। আমারই পিক। তাছাড়া পিক ছিল ব্লার করা, কোনোভাবেই চেনার মতো উপায় ছিল না। আর তুমি বাস্তবে আমার মুখের দিকে তো কোনোদিন ভালো করে তাকাওনি, কিভাবে বা বুঝবে? এবার একটু হাসবো, মিলিয়ে দেখবে মানুষটা ঠিক আছে কিনা। আর আমার বাসার ঠিকানাটাও প্রোফাইলে ভুল দেওয়া ছিল, সরি। এবার হাসছি কিন্তু, দেখো এবার হাসিটা চেনো কিনা। ও হেসে দিল। আমি ওর হাসি দেখে আরো জোরে কান্না করে দিলাম। এই, আর হাসবো না, আর হাসবো না। আমার হাসি বুঝি খুব পচা, তাই এভাবে কাঁদছো? না, আমি এই হাসিতেই মুগ্ধ হয়েছিলাম। শুধু মুগ্ধ না, বড় ক্রাশ খেয়েছিলে। হা হা হা, ধুর, বিশ্বাস করো নিহিন, আমি আর আগের আমি নেই। আমি একদম বদলে গেছি, তোমাকে ভালোবেসে বদলে গেছি। বাকিটা জীবন আমি তোমার সাথে ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। আমি আমার অতীতের সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি নিহিন। আমাকে কি ক্ষমা করে একটা সুযোগ দেওয়া যায় না? ও দুহাত জোর করে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। আমি ওর দুহাত ধরে বললাম, যার হাসিতে আমি ক্রাশ খেয়ে মরেছি, যে আমাকে পাগলের মতো ভালোবেসেছে, যাকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি, তাকে কি সুযোগ না দিয়ে পারি? ওরে আমার ক্রাশ বউটারে, লাভ ইউ এত্তগুলা। ওরে আমার গুন্ডা বর রে, লাভ ইউ অল্প একটু। সমাপ্ত।